প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দিন। আমার শরীরটা ভালো না। আমি এখন ওইসব সহ্য করতে পারবো না। আমি মরেই যাব। প্লিজ আজকের জন্য আমাকে ছেড়ে দিন। আয়াত কথাগুলো আশফির সামনে হাত জোর করে বলছিল আর কান্না করছিল, কিন্তু কোনো লাভ হলো না। চুলের মুঠে ধরে টেনে বিছানায় নিয়ে গেল। বিছানায় ফেলে দিয়ে আঁচল ধরে টেনে শাড়ি খুলে নিচে ছুঁড়ে ফেলে দেয়। উন্মুক্ত পেটে অনবরত চুমু খেতে লাগলো। ঠোঁটজোড়া দখল করে নিয়ে চুষতে লাগলো। এক হাতে দিয়ে পেটে স্লাইড করতে লাগলো, আরেক হাত দিয়ে চুলের মুঠি চেপে ধরে ঠোঁটে কিস করতে লাগলো। তারপর নিজের চাহিদা মেটাতে শুরু করলো। আয়াতের চোখ দিয়ে শুধু পানিই পড়ছে। তার চেয়ে বেশি কিছু করার সাধ্য যে তার নেই। নিজের মা আর ছোট ভাইয়ের জীবনটা যে তার এই শরীরটা দিয়েই বাঁচাতে হবে। নিজের চাহিদা মিটিয়ে ক্লান্ত হয়ে শুয়ে পড়ে আসফি। আয়াত কান্না করতে করতে কাপড়গুলো নিয়ে ওয়াশরুমে চলে যায়। শাওয়ার নেওয়ার সময় শরীরে খুব জোরে জোরে ঘষতে শুরু করে। নিজের শরীরে লেগে থাকা ওই পশুর স্পর্শগুলো মুছতে চায়, কিন্তু সব কিছু কি চাইলেও মুছা যায়? প্রতিদিন রাতেই এভাবে সে বৈধ ধর্ষণের শিকার হয়। আপনারা হয়তো ভাবছেন, এইটা বৈধ কিভাবে হলো? আয়াত আসফি পবিত্র বিবাহ বন্ধনে আবদ্ধ। বিয়েটা যেভাবেই হোক না কেন, এখন ওরা স্বামী স্ত্রী, যেখানে শুধু শারীরিক চাহিদা মেটানো ছাড়া আর কোনো সম্পর্ক নেই। এই আসফি আগে আয়াতকে পাগলের মতো করে ভালোবাসতো, কিন্তু আয়াত তা পাত্তাও দিত না, কারণ সে বড় লোক দেখতে পারে না। তার বাবুও খুব বড় লোক ছিলেন। তার মাকে ভালোবেসে বিয়ে করলেও পরে ওনাকে ছেড়ে চলে যায়। তার মায়ের প্রতিটা চোখের পানিও নিজ চোখে দেখেছে। কতটা কষ্ট করে তাকে আর তার ভাইয়াটাকে মানুষ করেছে, সে তা নিজের চোখে দেখেছে। এরপর থেকে সে আর কোনো বড়লোক মানুষকে দেখতে পারে না। সে ভাবে টাকার জন্য তারা সব কিছু করতে পারে। তাদের কাছে টাকার সব কিছু অতীত। আয়াত যখন ফার্স্ট দিন কলেজে আসে, সেই দিন আসফি তাকে প্রথম দেখে। হলুদ কালার ড্রেসে আয়াতকে যেন এক হলুদ পরীর মতো লাগছিল। সে প্রথম কোনো এক মেয়ের দিকে এমন দৃষ্টিতে দেখে, তারপর থেকেই আয়াতকে ফলো করে। তাকে কলেজে কাজ থেকে শুরু করে ফ্যামিলির হেল্প থেকে শুরু করে আরও অনেক কাজে সাহায্য করে। কখনো সামনাসামনি করে, কখনো বা আড়াল থেকে, আবার কখনো বা লোক দিয়ে। একদিন একদল বখাটে ছেলে রাস্তায় আয়াতকে ডিস্টার্ব করেছিল। আয়াত তাদেরকে পাশ কাটিয়ে চলে যেতে নিল, তারা তার পথ আটকে দাঁড়াচ্ছিল, অনেক বাজে কথাও বলছিল। তাতে আয়াত কিছুটা ভয় পেয়ে যায় আর কান্না করে দেয়। আয়াতের কান্না দেখে আসফির চরম রাগ উঠে যায়। সে ছেলেগুলোকে মারতে শুরু করে। মারামারির এক পর্যায়ে একটা ছেলে আসফিকে ছুরি মারতে নিলে তা ফিরাতে গিয়ে আসফির হাত অনেকটা কেটে যায়। তাই আয়াত তার ব্যাগ থেকে রুমাল বের করে বেঁধে দেয়। সেই রুমালটা আসফি খুব যত্ন করে রেখে দেয়। তারপর হঠাৎ একদিন কলেজের হলরুমে আয়াতকে ডেকে পাঠায় আসফি। আয়াতও আসে, কিন্তু হলরুমের দরজা খুলতেই হাজারো ফুলের পাপড়ি পড়তে শুরু করে। সামনে পা বাড়াতে নিলে দেখে নিচে ফুলের বাগিচা বানানো। সে কিছু বুঝতে পারছিল না এসবের মানে। সে সামনে এগিয়ে যেতেই তার কানে মাইক্রোফোনের আওয়াজ আসতে লাগে। তোমাকে আমি যেদিন প্রথম দেখেছিলাম, সেই দিনই বুকের বাপাসটাতে তোমাকে জায়গা দিয়েছিলাম। যেদিন তোমার নামটা জানতে পেরেছিলাম, সেই দিনই আমি আমার মনে লিখে নিয়েছিলাম। যেদিন প্রথম তোমার কাছে এসেছিলাম, সেই দিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম তোমার সাথে সারা জীবন কাটানোর। হলুদ রং ড্রেসটাতে তোমাকে প্রথম দেখেছিলাম বলে তোমাকে আমার হলুদ পরি বানানোর স্বপ্ন দেখেছি। আই লাভ ইউ হলুদ পরি। আসফি মাইক্রোফোন হাতে কথাগুলো বলতে বলতে আয়াতের সামনে এসে দাঁড়ালো। হাতে এক গুচ্ছ গোলাপ নিয়ে হাঁটু গেড়ে ভালোবাসার কথাটা বলল। কিন্তু আয়াত গোলাপগুলো না নিয়ে বলল, সরি, আমি আপনাকে ভালোবাসি না। আপনি হয়তো আমার ব্যাপারে কিছুই জানেন না। আমি আপনাদের মতো এত বড় লোক না, আর এত বড় লোক হতেও চাই না। আমি জানি সব কিছু, আর আমি সব কিছু জেনেই তোমাকে ভালোবেসেছি। আই লাভ ইউ। প্লিজ নেক্সট টাইম আমাকে এসব কিছু বলবেন না। আর হ্যাঁ, আমি আপনাকে আরেকটা কথা বলে যাই, বড় লোকরা কখনো কাউকে ভালোবাসে না, তারা সব সময় ব্যবহার করে।
কে বলেছে তোমাকে বড়লোকরা ভালোবাসে না? তোমাকে কে বলেছে? কেউ বলেনি। আমার পরিবার এটার প্রমাণ। আমি নিজ চোখে দেখেছি। আমার জন্মদাতা পিতা আমার মাকে ছেড়ে চলে গেছেন, আমাদেরকে একা করে দিয়ে উনি চলে গেছেন। আয়াত কথাগুলো বলে হল রুম থেকে বেরিয়ে গেল। চোখ দিয়ে হাজারো অশ্রু ঝরছে তার। আর এদিকে আশফি আয়াতের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। হাতে থাকা গোলাপগুলো নিচে ফেলে দেয়। এরপরেও বেশ কিছুদিন আয়াতকে আশফি বোঝানোর চেষ্টা করে যে সব বড়লোক এক হয় না, কিন্তু আয়াত তাও রাজি হয়নি। কলেজে বসন্তের ফাংশন হচ্ছে, আয়াতও এসেছে। আজকেও সেই হলুদ কালারের, কিন্তু আজকে শাড়ি পরে। আশফি সেই দৃষ্টিতেই তাকিয়ে দেখছে। তা দেখে আশফির ফ্রেন্ডরা বলল, আশফি, আমি বলি কি, আজকে সবার সামনে তুই ওকে প্রপোজ করে দে। হয়তো আজকে তোকে এতগুলো মানুষের সামনে ফিরিয়ে দিবে না। তুই ঠিকই বলছিস, আমি আজকে আবারও ওকে প্রপোজ করব। আর যদি ফিরিয়ে দেয় তাহলে দেখ আশফি, তাড়াহুড়ো করে কিচ্ছু করিস না, তার ফল কিন্তু ভালো হবে না। আদি, তুই সবসময় উল্টাপাল্টা ভাবিস কেন? তুই যা বলছিস তা ভুলেও হবে না। আশফি, তুই যা তো। আশফি স্টেজে উঠে মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করলো, হেই হলুদ পরি, তোমাকে আজকে আবারও হলুদ কালারে দেখলাম। যেই কালারটাতে দেখে আমার মনের কালার জ্বলে উঠেছিল। তুমি হয়তো আমার ভালোবাসাটাকে বিশ্বাস করতে পারছো না, তাই আমাকে মানতে পারছো না, কিন্তু আমি সত্যি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ হলুদ পরি, আই লাভ ইউ আয়াত। যখন আশফি আয়াতের নাম নিল তখন সবার দৃষ্টি আয়াতের দিকে গেল। সবার কেমন করে যেন আয়াতের দিকে তাকিয়ে আছে। আয়াতের তা মোটেও ভালো লাগছিল না, বরং রাগ লাগছিল। সে আস্তে আস্তে করে সামনে উঠতে লাগলো। আশফির মুখে বিশ্ব জয় করা হাসি ফুটতে লাগলো। আয়াত স্টেজে উঠে মাইক্রোফোনটা হাতে নিয়ে বলল, বাট আই ডোন্ট লাভ ইউ, প্লিজ ডোন্ট ডিস্টার্ব মি এগেইন। আয়াত কথাটা বলেই চলে যেতে নিল। আশফি ওর হাত ধরে ফেলল, কিন্তু আয়াত, হাতটা ছাড়ুন। না, ছাড়বো না, আগে বলো ভালোবাসো। আয়াত আর সহ্য করতে না পেরে আশফির থেকে হাতটা ছাড়িয়ে দিয়ে ছুটিয়ে একটা কষিয়ে থাপ্পড় মারে। সবাই একদম অবাক হয়ে যায়, সব চুপচাপ হয়ে যায়। আয়াত এইবার রাগে চোখগুলো বড় বড় করে বলল, আপনার কি মনে হয় আমি আপনার এসব নাটকে পটে যাব? যদি তাই হয় তাহলে ভুল। আমি আর 5টা মেয়ের মতো না। আর আপনি আমাকে ভালোবাসার জন্য প্রপোজ করেননি, বরং সবার সামনে হাসির পাত্রী বানানোর জন্য এই তামাশা করেছেন। আয়াত আর কিছু না বলে হনহন করে স্টেজ থেকে নেমে চলে গেল। আশফি এখনও স্টেজে দাঁড়িয়ে আছে, গালে হাত দিয়ে। আয়াতের এই চরটাই ওর লাইফের সবচেয়ে বড় ভুল ছিল, যার মূল্য তাকে খুব বাজেভাবে পোষাতে হয়। সন্ধ্যায় ফ্রেন্ডের বাসা থেকে বাড়ি ফিরছিল আয়াত। সে প্রায় সময়ই এমন সময় যায়, কিন্তু এমন অদ্ভুত তার আগে কখনো লাগেনি। চারদিকে কোনো মানুষজন নেই, কেমন জানি ভয় ভয় লাগছিল তার। সে শাড়ির আঁচলটা খামচে ধরে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে পিছন থেকে একটা প্রাইভেট কার এসে তার সামনে ব্রেক করে। লাইটের আলো তার চোখে পড়ল। সে কিছু দেখতে পাচ্ছে না, শুধু এটাই দেখলো একটা লোক তার দিকে এগিয়ে আসছে। আর কিছু বুঝে ওঠার আগে রুমাল দিয়ে তার মুখ চেপে ধরে। সাথে সাথেই তার চোখ দুটো বন্ধ হয়ে যায়। আর যখন চোখ খোলে তখন সে নিজেকে কারো বেডরুমে আবিষ্কার করে। মাথাটা ঝিমঝিম করছে। সে উঠে বসতেই কেউ একজন রুমে ঢোকে, যাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। আপনি? হ্যাঁ আমি, মিস্টার আশফি মিরাজ। আপনি এখানে কেন? কি করছেন এখানে? আমার এই বেডরুমে, আমার এই বেডে থেকে তুমি আমাকেই জিজ্ঞেস করছো আমি এখানে কেন? আমি এখানে কি করছি? আশফি জোরে জোরে হেসে দিয়ে কথাটা বলল। আয়াত বুঝতে পারলো না উনি এইসব কি বলছেন। সে এখানে আসলো কি করে? এখনই মনে হলো সন্ধ্যার কথা। আর সাথে সাথেই বলে উঠল, তার মানে ওই লোকটা আপনিই ছিলেন? ইয়াহ, এছাড়া এত বড় সাহস কার হবে আমার হলুদ পরীটাকে টাচ করার? আপনি আমাকে কেন এখানে এনেছেন? আমাকে যেতে দিন প্লিজ, বাড়িতে সবাই আমার জন্য অপেক্ষা করছে। সো সরি হলুদ পরি,
তোমাকে তো আমি আর ছাড়ছি না। ছাড়ছেন না মানে? কি বলতে চাচ্ছেন আপনি? আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকে আমার করেই ছাড়বো। তার আগে তোমার কথাও যাওয়া হচ্ছে না। ওহ! তার মানে আপনি আমাকে রেপ করবেন? আপনি কি ভেবেছেন? আপনি আমাকে রেপ করলেই আপনাকে মেনে নিবো? আপনার পায়ে পড়ে থাকবো? যদি তাই ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন মিস্টার আশফি মিরাজ। আমি মরে গেলেও আপনাদের মতো বড়লোক দেরকে ভালোবাসতে পারবো না। সংসার তো দূরের কথা। ওহ! হলুদ পরি, তুমি না একটু বেশিই বোঝো। তোমাকে তো আমি জানি আপনি কি বলতে চাচ্ছেন। আপনি আমাকে শুধু একবারের জন্য বেডে পেতে চান, তাই তো? তাহলে আসুন, মিটিয়ে নিন আপনার ক্ষুধা। তবু আমাকে মুক্তি দিন। আপনার এই ভালোবাসার নাটক করতে হবে না। আয়াত বুক থেকে শাড়ির আঁচলটা সরিয়ে কথাগুলো বলল। আশফি শয়তানি হাসি দিয়ে আয়াতের দিকে এগিয়ে গেল। তারপর শাড়ির আঁচলটা নিয়ে টানতে লাগলো। আয়াতের প্রতিটা ঘুরানে শাড়ি খুলতে লাগলো। চোখ দিয়ে পানি অনবরত পড়তে লাগলো। শাড়িটার শেষ প্রান্তে জোরে টান দেওয়ায় আয়াত তাল সামলাতে না পেরে আশফির ওপর পড়ে যায়। আশফি আয়াতের ঘাড়ের চুলগুলো সরিয়ে ঘাড়ে হালকা করে চুমু দিয়ে বলে, আলমারিতে বিয়ের বেনারসি আর গহনা রাখা আছে, রেডি হয়ে নাও, কিছুক্ষণ পর কাজে চলে আসবে। আপনি কি সাইকো? আমি বলছি না আমি আপনাকে ভালোবাসি না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না। তারপরেও কেন এসব করছেন আপনি? প্লিজ আমাকে যেতে দিন। আমি আপনার পায়ে পড়ছি। আমাকে যেতে দিন। বাড়িতে আমাকে নিয়ে হয়তো অনেক টেনশন করছে। উহুম, মোটেও না। তারা এখন এই বাড়িতে আছে। কি? এখানে? কেন? আপনি ওদের সাথে কিছু করেননি তো? এতটাও খারাপ না, কিন্তু হতেও পারে। তাই ভালোই বলছি, বিয়ের জন্য রেডি হয়ে যাও। কখনোই না। আচ্ছা, তাহলে আমি ওদের ব্যবস্থা করছি। ব্যবস্থা? ব্যবস্থা করবেন মানে? কি করবেন আপনি? জানতে চাও? তাহলে চলো। আয়াতকে আশফি টেনে নিয়ে গেল একটা রুমে। আয়াতের ছোট্ট ভাই আর মাকে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে, মুখে কষ্টেপ দেওয়া। ছোট ভাইটার মুখ দেখেই বোঝা যাচ্ছে ও কতটা ভয় পেয়ে আছে। আর মায়ের চোখ দিয়ে পানি পড়ছে। আয়াতের এটা দেখে খুব কষ্ট হলো। সে চোখগুলো বড় বড় করে আশফির দিকে তাকিয়ে বলল, আপনি এতটা খারাপ কি করে হতে পারলেন? একজন মা আরেকজন ছোট বাচ্চাকে কেউ এভাবে বেঁধে রাখে? সবকিছু তোমার জন্য। তুমি যদি ভালোই বিয়েতে রাজি হয়ে যেতে, তাহলে এমন কিছুই করতে হতো না। কিন্তু তুমি তো মানবে না, সেটা আগে থেকেই জানতাম। তাই আগেই ব্যবস্থা করে রেখেছিলাম। এখন বাকিটা তোমার ইচ্ছে। নিজের চোখের সামনে মা আর ছোট ভাইয়ের মৃত্যু দেখবে, না আমাকে বিয়ে করবে। যেকোনো একটা বেছে নিতে হবে। সময় মাত্র 20 মিনিট। আশফি কথাটা বলেই শীষ বাজাতে চলে গেল। আয়াত কাচের এপাশ থেকে হাজারবার তার মাকে ডাকছে, কিন্তু আওয়াজ পৌঁছাতে পারছে না। আয়াত ব্যর্থ হয়ে নিচে বসে পড়ল। ভাগ্য তাকে আজ এই কোন পরীক্ষা ক্ষেত্রে এনেছে। 20 মিনিট পর আশফি রুমে ঢোকার পর যা দেখলো তাতে করে মুখে এক বিশ্ব জয় করা হাসি ফুটে উঠল। বাহ, হলুদ পরীকে তো লাল বেনারসিতেও অনেক সুন্দর লাগে। একদম ক্যাটরিনা কাইফের মতো হট। বাই দ্য ওয়ে, তাহলে তুমি বিয়েতে রাজি হয়েই গেলে? আর না হয়েই করতে বাকি? তোমার সামনে তো আর কোনো রাস্তা খোলা ছিল না। আর যাই হোক, নিজের চোখের সামনে নিজের মা ভাইয়ের মৃত্যু তো আর দেখতে পারবে না। হ্যাঁ, সেটাই, যেটার ফয়দা আপনি এত বাজেভাবে তুলেছেন। ছি, আজকের পর থেকে আপনার প্রতি আমার একটু পর্যন্ত সম্মান থাকলো না। যা আছে সব ঘৃণা। আমি আপনাকে শুধু ঘৃণা করি। আমি ভালোবাসি। আয়াতের রাগী চোখের সামনে গিয়ে আশফি কথাটা বলল। আয়াত এক পা পিছনে গিয়ে একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আপনি ভালোবাসা কথাটা বলে ভালোবাসা জিনিসটাকে অপমানিত করবেন না। ওকে ওকে, যাও তাহলে, এখন তো আমাদের বিয়ে হবে। কাজী বসে আছে। আরেকটা কথা, নিচে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করো, তাহলে তার ফল কি হবে তা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না।
আশফি চোখগুলো বড় বড় করে কথাটা বলে। আয়াতের হাত ধরলো, তারপর একটা হাসি দিয়ে নিচে চলে গেল। নিচে আয়াতের মা আর ছোট ভাই সোফায় বসে আছে, তাদের মুখে স্পষ্ট ভয়ের ছাপ। আয়াতকে দেখতে পেয়ে ছোট ভাই দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরে কান্না করে বলে, আপু আমার খুব ভয় করছে, আমি বাড়ি যাব, এখানের সবাই পচা। আদনান ভাই আমার, আমি আছি না, তোমার আর কোনো ভয় নেই, কেউ তোমাকে কিচ্ছু বলবে না। শালা বাবু, এত ভয় পেও না, তোমার আপুর সাথে আমার বিয়ে হয়ে গেলে তোমাকে কেউ কিচ্ছু বলবে না। আপু, আপু এই লোকটা আমাকে এতগুলো চকলেট দিয়ে আম্মুকে নিয়ে এত বড় বাড়িতে নিয়ে এসেছে, তারপর ওই পচা লোকগুলো আমাদের বেঁধে ফেলেছে। আদনান কাঁদো কাঁদো ফেস করে কতগুলো গার্ডদের দেখিয়ে কথাটা বলল। আর কিছু বলবে তার আগেই আসবে তাকে কোলে নিয়ে নেয়। আয়াতের মা আয়াতের কাছে আসতেই আয়াত ওনাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তুই এই বিয়েতে রাজি, নাকি ও তোকে কোনো ভয় দেখিয়েছে? না মা, আমি এই বিয়েতে নিজের ইচ্ছেতেই রাজি হয়েছি। এত বড় বাড়ি, তার উপর এত টাকা, আমি হাতছাড়া কিভাবে করব বলো? তোর মাথা ঠিক আছে? তুই এসব কি বলছিস? তুই তো নিজেই বড়লোকদের ঘৃণা করতি, আর আজকে নিজেই। হ্যাঁ, আমি নিজেই বলছি, কারণ সময়ের সাথে সাথে মানুষের রুচি পাল্টায়, আমারও পাল্টে গেছে। আর কি কারণেই বা বড়লোকদের ঘৃণা করব বলতে পারো? বাবাকে তুমি হয়তো ভালোবেসে আগলে রাখতে পারোনি, বা ওনাকে সময়ও দেওনি, তাই ছেড়ে চলে গেছে। তাই বলে কি আমি আমার ভাগ্য নষ্ট করব? আয়াতের মা কথাগুলো শুনে স্তব্ধ হয়ে গেল। আয়াত কথাটা খুব কষ্ট করে বলল, মনে মনে বলল, আমাকে মাফ করে দিও মা, আমি কখনো তোমাকে এইসব বলে কষ্ট দিতে চাইনি, কিন্তু আজকে আমার হাত যে বাঁধা, আজকে শুধুমাত্র ওনার জন্য তোমাকে এভাবে কষ্ট দিতে হলো। আমি ওনাকে কখনো ক্ষমা করব না, কখনোই না। আশফি আয়াতের কাছে গিয়ে কানে কানে বলল, বাহ, ভালোই নাটক করতে তো পারো। আয়াত আশফির দিকে অশ্রু ভেজা চোখে তাকালে। আশফি শয়তানি হাসি দিয়ে সেখান থেকে কাজের পাশে গিয়ে বসে পড়ে। আয়াতকে ডাকলেও আয়াত চুপচাপ গিয়ে বসে পড়ে। বিয়েটা হয়ে গেল, এখন তারা স্বামী স্ত্রী। তার মা বিয়ে হয়ে যাবার পর আর 1 মিনিট ও দাঁড়ায়নি, ছোট ভাইটাকে নিয়ে চুপচাপ বেরিয়ে যায়। আয়াত পিছনে যেতে নিলে আশফি ওর হাত ধরে ফেলে, তারপর এক টানে কোলে তুলে নেয়। আয়াত বারবার ছোটার চেষ্টা করছে, কিন্তু পারছে না। আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নামান আমাকে, আমাকে নামাতে বলছি। আশফি কোনো কথার উত্তর না দিয়ে সোজা বেডরুমে নিয়ে গেল। বেডরুমটা কতক্ষণের মাঝে নতুন রূপ ধারণ করেছে। চারদিকে ফুল দিয়ে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আয়াতকে ধপ করে বেডের ওপর ফেলে দেয়, তারপর নিজের শেরওয়ানিটা খুলতে লাগে। আয়াত ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, আপনি কি করতে যাচ্ছেন? আমি আপনাকে ভালোবাসি না, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আর কতটা ভালোবাসি তার প্রমাণ আজকে আমি তোমাকে দেব। আশফি আয়াতের দিকে এগোতে লাগলো। আয়াত পেছাতে পেছাতে একদম বেডের সাথে লেগে গেল। আশফি তার একদম কাছে গিয়ে গালে হাত দিল, তারপর ঘাড়ে আর গালে স্লাইড করতে লাগলো। আয়াত কেঁপে উঠলো, তারপর আশফিকে সরিয়ে উঠতে যাবে তার আগেই তার হাত ধরে ফেলে। এবার আশফিকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে উঠে বসে। আপনি যা করতে চাচ্ছেন তা কখনো হবে না, আমি আপনাকে কখনো মেনে নিতে পারবো না। তোমার মানা না মানাতে আমার কিচ্ছু এসে যায় না, আমি মানলেই চলবে। আশফি এই বলে আয়াতের কাছে যেতে নিলে আয়াত বলে, তার মানে আপনি আমার সাথে জোর খাটাবেন? ছি, এসব কি বলে? বউর সাথে জোর কেন খাটাবো? তাকে ভালোবাসবো, কাম অন বেবি। আবার যেতে নিলে আবার বলে, আপনি আমার কাছে আসলে আমি কিন্তু চিৎকার করব। আচ্ছা, চিৎকার করো, তাতে কি মনে করেছো তোমাকে কেউ বাঁচাতে আসবে? কেউ আসবে না, কারণ এই বাড়িতে আমি আর আমার লোক ছাড়া কেউ থাকে না। আর যারা আছে তারা ভাববে তুমি এনজয় করছো। আশফি শয়তানি হেসে দিয়ে আয়াতের কাছে চলে গেল। আয়াত পিছিয়ে যাবার আগেই তাকে নিজের সাথে মিশিয়ে নিল। আশফি ঠোঁট জোড়া দখল করার আগেই মুখ সরিয়ে নেয় আয়াত। আশফি একটা শয়তানি হাসি দিয়ে আয়াতকে কোলে তুলে বেডে নিয়ে যায়। আয়াতকে শুইয়ে দিয়ে নিজেও তার ওপর শুয়ে যায়।
আয়াত হাত দুটো নিজের হাত দিয়ে আটকে দেয়, তারপর ঠোঁটগুলো দখল করে ইচ্ছে মতো চষতে থাকে। আয়াত কিছু বলতে চাইলেও বলতে পারছে না। আশফি আয়াতের শাড়ি খুলতে শুরু করলো। আয়াত বাধা দিয়েও পারল না। আশফি এখন আর নিজের মধ্যে নেই, সে এখন যেন পুরো মাতাল হয়ে গেছে। আস্তে আস্তে আয়াতের সব কিছুই খুলে নিল। আয়াত বাধা দেওয়ার জন্য ছোটাছুটি করলেও কোনো লাভ হলো না, কারণ একটা মেয়ে কখনো একটা ছেলের সাথে পেরে ওঠে না। আয়াতের ফার্স্ট টাইম, তাই তার অনেক লাগে বলে চিৎকার করছিল। আশফি তার ঘাড়ে কামড় দিয়ে দেয়। আঘাত ব্যথায় কুঁকড়িয়ে আশফিকে জড়িয়ে ধরে। কি হচ্ছেটা কি? তুমি কি দরজা খুলবে নাকি আমি দরজা ভেঙে তোমাকে বের করব? আশফির হুঙ্কার। আয়াত অতীত থেকে ফিরে এলো। বাহিরে অনেকটা আলোকিত, তার মানে সকাল হয়ে গেছে। তাড়াতাড়ি করে শাড়িটা কোনো মতে পেঁচিয়ে বাহিরে আসলো। বাহিরে আসতে ওর গালে একটা থাপ্পড় পড়ে গেল। আশফির রাগে বলল, সেই কখন থেকে রেগে যাচ্ছি, তোমার কানে কথা যায় না নাকি তুমি মনে করেছো ওয়াশরুমে তুমি লুকিয়ে থাকলে আমি তোমাকে খুঁজে পাবো না? এটা ভুল। পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, আমি তোমাকে খুঁজে বের করে আনবই। আশফি চিৎকার করে কথাটা বলল। আয়াত আশফির কথাগুলো শুনে ভয়ে কেঁদে দিল। আয়াতকে এভাবে কাঁদতে দেখে আশফি পাগল হয়ে গেল। যখন মনে হলো সে আয়াতের গালে হাত তুলেছে, সাথে সাথেই সে দেওয়ালে নিজের হাত ঘুষি মারে। তারপর আয়াতের কাছে গিয়ে তার গাল ধরে বলে, সরি আয়াত, আমি বুঝতে পারিনি, দেখি কোথায় লেগেছে। আয়াত আর কথা না বলে দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। এমনি সে রাতের ব্যথায় এখনো ঠিক মতো হাঁটতে পারছে না। আর এখন আশফি ওকে মারলো। নিচে নেমে কান্নায় ভেঙে পড়লো আয়াত। সে আর পারছে না। এই কয়েকদিনেই ওর জীবনটাকে নরক বানিয়ে দিয়েছে। যখনই ইচ্ছে হয় তখনই নিজের চাহিদা মেটাতে ঝাঁপিয়ে পড়ে। একটাবার জিজ্ঞেসও করে না তার কি ব্যথা লাগে। সে সময় আশফি নিচে নামলো। কার সাথে যেন ফোনে কথা বলছে। না, আর আমি আজকে বাড়ি আসবো, আমার সাথে আরেকজন আসবে। বরণ ডালা রেডি করে রেখো, বরণ করে ঘরে তুলতে হবে তাকে। আশফি আয়াতের দিকে তাকিয়ে কথাটা বলল। আয়াত নিজের চোখের পানি মুছে কিচেনের দিকে যেতে নিলেই বলে, আজকে বাবা মায়ের সাথে দেখা করতে যাব, রেডি থেকেও সন্ধ্যায়। আপনার মা বাবা? আপনি দেখা করতে যাবেন, কে যাবেন না সেটা আমি কি জানি না, কিন্তু হ্যাঁ আমি যাব না এটা আমি আপনাকে বলে দিয়েছি। ভালো করে বললাম, শুনলে না? এখনো সময় আছে, সন্ধ্যায় ভালো করে রেডি হয়ে থেকো, নয়তো তারপর কি হবে সেটা তুমি ভালো করেই জানো। নিজের আসল রূপে ফিরে আসবেন, তাই তো? আপনি এর চেয়ে বেশি আর কি পারবেন? আপনি তো আমাকে এই জন্যই বিয়ে করেছেন, তাই না? তো যখন ইচ্ছে আপনি তখনই সেটা করতে পারেন। আমি অনুমতি দিলেও আর না দিলেও। তাই আমি আর এখন ভয় পাই না। নিজের মা ভাইয়ের ভয় তো ঠিকই আছে। আয়াত চলে যেতে নিলে আশফির এমন কথা শুনে থমকে দাঁড়ায়। আশফির দিকে তাকিয়ে দেখে ও শয়তানি হাসি দিচ্ছে, আর তারপর বলে, যদি তাদের প্রতি ভয় থাকে তাহলে আমি যা বলি তাই করতে হবে, নয়তো সোজা। আশফি আর কিছু না বলে সোজা চলে গেল। আয়াত হাতের কাছে থাকা ফুলের টবটা নিচে ফেলে দিল। আশফি পিছন ফিরে তাকিয়ে বলল, বাহ, শক্তি আছে। এতটুকু বলেই চোখ টিপ দিয়ে চলে গেল।